আশা করি সবাই ভালো আছো। আজকে আমি এখন রসায়ন দ্বিতীয় পত্রের পরিবেশ রসায়নের উপর যে অধ্যায়ভিত্তিক মডেল টেস্ট বা পরীক্ষাটা হয়েছিল ওইটার এমসিকিউ অংশের সলিউশন দিব। আশা করি সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবা এবং সাথে সাথে তোমরা খাতা কলম নিয়ে করে ফেলবা। কেউ শুয়ে শুয়ে ভিডিওটা দেখিও না আবার, ঠিক আছে? তাহলে প্রথম কোয়েশ্চেন, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন অণুর বর্গমূল গড় বর্গবেগ কত? ঠিক আছে, যেটাকে আমরা আরএমএস বেগ বলি, আরএমএস বেগ। তাহলে আমরা জানি তাপমাত্রা দেওয়া থাকলে আরএমএস বেগ সি আরএমএস নির্ণয়ের সূত্র হচ্ছে √3RT ডিভাইডেড বাই m ইন্টু 10⁻³ ঠিক আছে। আর এখানে যে আর এর মানটা বসবে, আর এর মানটা হচ্ছে সবসময় আশা এককে, এটা হচ্ছে 8.314। তাহলে আরএমএস বেগ যদি বের করি অক্সিজেনের ক্ষেত্রে হচ্ছে 3 × 8.314 ইন্টু তাপমাত্রা দেখো দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস। এখন এই তাপমাত্রাকে আমাদেরকে অবশ্যই কেলভিনে নিতে হবে, আর কেলভিনে নিতে হলে সেলসিয়াসের তাপমাত্রার সাথে 273 যোগ করতে হয়, ঠিক আছে? তাহলে হবে কত? 300 কেলভিন। তাহলে এখানে তাপমাত্রার জায়গা বসাবো 300 ডিভাইডেড বাই, আর আমরা সবাই জানি অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32, ঠিক আছে? 16×32 ইন্টু 10⁻³। তাহলে কত আসবে? 483.62 মিটার/সেকেন্ড, ঠিক আছে? তাহলে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন অণুর বর্গমূল গড় বর্গবেগ বা আরএমএস বেগ হচ্ছে 483.62 মিটার/সেকেন্ড। এরকম করে তোমাকে নাইট্রোজেন বা হাইড্রোজেন যে কোনো গ্যাস বলতে পারে। এখন যদি তাপমাত্রা দেওয়া না থাকতো তখন আমরা আরএমএস বেগ কিভাবে বের করতাম? তখন আরএমএস বেগ নির্ণয়ের সূত্র হচ্ছে আরেকটা, যদি তাপমাত্রা দেওয়া দেওয়া তাহলে দেখো, যদি তাপমাত্রা দেওয়া না থাকে, ঠিক আছে, সিআরএমএস বেগ বের করতে বলবে কিন্তু তাপমাত্রা দেওয়া নাই, তখন সূত্র ইউজ করব হচ্ছে সিআরএমএস ইকুয়াল টু √3p/d। এখানে ডিটা কি? ডিটা হচ্ছে ঘনত্ব। আশা করি সবাই বুঝতে পারছো। এখন পরের কোয়েশ্চেন, পরেতে দেখো বলছে এসএটিপিতে গ্যাসের মোলার আয়তন কত? মনে রাখবা এসএটিপিতে আয়তন হচ্ছে, এসএটিপিতে আয়তন ভি ইকুয়াল টু হচ্ছে 24.789 লিটার, ঠিক আছে? তারপর চাপ, চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। তারপর তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস বা এটাকে কেলভিনে নিলে 298 কেলভিন। তাহলে আমাদেরকে এসসিটিপি বললেই মাথায় এগুলো রাখতে হবে যে আয়তন হচ্ছে 24.789 লিটার, চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিন। এখন দেখো অপশনে 24.789 নাই, ঠিক আছে, কিন্তু 24.8 আছে, এটা পাই এটার কাছাকাছি, তাহলে আমরা আনসার এটা দিতে পারবো। এখন অনেক সময় আসতে পারে এসসিটিপির ফুল ফর্ম কি, ঠিক আছে? তাহলে ফুল ফর্মটাও জেনে রাখবো, স্ট্যান্ডার্ড টেম্পারেচার টেম্পারেচার অ্যান্ড প্রেসার। তাহলে এসটিপির ফুল ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। আবার এখানে এসটিপিও বলতে পারে। এসটিপির ক্ষেত্রেও চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, তারপর তাপমাত্রা হচ্ছে গিয়ে 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিন, ঠিক আছে? তারপর আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে এসটিপির ক্ষেত্রে হচ্ছে চাপ 1 অ্যাটমসফিয়ার, তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিন। আচ্ছা সরি, দাঁড়াও, এখানে তাপমাত্রা 25 ডিগ্রি না,
এখানে তাপমাত্রাটা হচ্ছে 0°C বা 273 কেলভিন। তাহলে এসএটিপির ক্ষেত্রে তাপমাত্রা হচ্ছে 25 আর এসটিপির ক্ষেত্রে তাপমাত্রা হচ্ছে 0°C, এটা মনে রাখতে হবে। আবার এসটিপির ফুল ফর্মও মনে রাখতে হবে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। আর এটার ক্ষেত্রে হবে স্ট্যান্ডার্ড এমবিয়েন্ট, এটা লিখতে ভুলে গেছি, এটা হবে স্ট্যান্ডার্ড এমবিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার, মানে কক্ষ তাপমাত্রা ও চাপ। আর এসটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, প্রমাণ তাপমাত্রা ও চাপ। ঠিক আছে, এগুলো ভালো করে মনে রাখতে হবে, এগুলো আসেই। এসএটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড এমবিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার, আর এসটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। আশা করি এটা বুঝতে পারছো। তারপরের কোয়েশ্চেন বলছে পরম শূন্য তাপমাত্রা কত। পরম শূন্য তাপমাত্রা মানে হচ্ছে -273°C বা 0 কেলভিন। তাহলে পরম শূন্য তাপমাত্রা যদি সেলসিয়াসে বলে -273°C আর কেলভিনে বললে 0 কেলভিন। আবার এটাও মনে রাখতে পারো যে পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের গতিশক্তি 0। ঠিক আছে, এটা মনে রাখতে পারো যে পরম শূন্য তাপমাত্রায় সব গ্যাসের গতিশক্তি কত হয়, 0। এটা এমসিকিউতে দিয়ে দিতে পারে ক্লু হিসেবে কোনো, যেমন তোমাকে দিল যে -273°C তাপমাত্রায় নাইট্রোজেন গ্যাসের গতিশক্তি কত। ঠিক আছে, তোমাকে দেওয়া আছে যে -273°C তাপমাত্রায় নাইট্রোজেন গ্যাসের গতিশক্তি কত। এখন তুমি জানো যে গতিশক্তির সূত্র হচ্ছে E=3/2 nRT। এখন তোমার কথা হচ্ছে যে তাপমাত্রা দেওয়া আছে, এখন আমার তো মূল সংখ্যা দেওয়া নাই, তাহলে এটার আনসার আমি কেমনে বের করব। তো এখানে ক্লু দেওয়াই আছে -273°C, মানে কি এটা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা, এখানে গতিশক্তি অবশ্যই কত হবে, 0 হবে। তারপরের কোয়েশ্চেনটা, লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মান কত। এখন মনে রাখবা আর এর মান অনেকগুলো এককে আছে, একক, তারপর হচ্ছে আর এর মান। ঠিক আছে, তোমাকে যদি বলে এসআই এককে আর এর মান কত, তখন হচ্ছে 8.314। তোমাকে যদি বলে লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মান কত, তখন হচ্ছে 0.0821। তোমাকে যদি বলে সিজিএস এককে আর এর মান কত, এটা হবে 8.32 ইন্টু 10⁻⁷। এই তিনটে বেশি আসে, আরো আছে কিন্তু এই তিনটা বেশি বেশি মনে রাখতে হবে। যেমন এসআই এককে বললে 8.314, লিটার অ্যাটমসফিয়ার বললে 0.0821, সিজিএস এ বললে 8.32 ইন্টু 10⁻⁷। এটা 10⁻⁷, 10⁻⁷ না, এটা মাথায় রাখতে হবে। তাহলে যেহেতু লিটার অ্যাটমসফিয়ার বলছে, তাহলে আর এর মান কত হবে, 0.0821। তারপরের কোয়েশ্চেনে যাই। এখান থেকে একটা উদ্দীপক দেওয়া আছে, এই উদ্দীপক অনুযায়ী 5 আর 6 নং প্রশ্নের উত্তর দিতে বলছে। এখন বলছে 25°C তাপমাত্রায় 750 মিলিমিটার পারদ চাপ, এরকম দেওয়া আছে। প্রশ্নে কি বলছে দেখো, 25°C অক্সিজেনের আংশিক চাপ কত। এখন এরকম যদি প্রশ্ন করে, তাহলে মনে রাখবা কোনো গ্যাসের আংশিক চাপ বের করতে বললে আংশিক চাপ, তাহলে হবে উপরে হবে P of oxygen into V of oxygen divided by মোট আয়তন। তাহলে দেখো এরকম যদি অনেকগুলা পদার্থের চাপ এবং আয়তন দেওয়া থাকে, তোমাকে যদি বলে একটা নির্দিষ্ট, এখানে অক্সিজেন বলছে, নাইট্রোজেনও বলতে পারতো, এরকম যদি বলে অক্সিজেনের আংশিক চাপ কত, তখন কিভাবে বের করবা, ইকুয়াল টু উপরে লিখবা যেটার আংশিক চাপ বলছে সেটার চাপ ইনটু যেটার আংশিক চাপ বলছে সেটার আয়তন ডিভাইডেড বাই মোট আয়তন। তাহলে দেখো আমাকে অক্সিজেন বলছে, তাহলে অক্সিজেনের আমার চাপটা বসাতে হবে, অক্সিজেনের চাপ কত, 700।
তাহলে 700 ইন্টু অক্সিজেনের আয়তন, তাহলে অক্সিজেনের আয়তন কত 600 ডিভাইডেড বাই মোট আয়তন। দেখো কি বলছে, এই নাইট্রোজেন অক্সিজেন হাইড্রোজেনকে 2500 সিএম কিউব শূন্য পাত্রে মিশানো হলো, তাহলে এখানে মোট আয়তন কত ধরবো 2500। 2500, তাহলে দেখবা এটা গুণ করে ভাগ করলে আসবে 168 মিলিমিটার পার চাপ। ঠিক আছে, তাহলে আবার বলে দিচ্ছি যে এইভাবে যদি কোনো নির্দিষ্ট গ্যাসের আংশিক চাপ বের করতে বলে, তাহলে উপরে বসাবা ওই নির্দিষ্ট গ্যাসের চাপ ইনটু ওই নির্দিষ্ট গ্যাসের আয়তন ডিভাইডেড বাই মোট আয়তন। যেমন এখানে যদি আমাকে নাইট্রোজেন বলতো, অক্সিজেন না বলে, তাহলে আংশিক চাপ কি হতো, ইকুয়াল টু হতো উপরে অক্সিজেনের চাপ 750 ইনটু অক্সিজেনের নাইট্রোজেনের আয়তন 400 ডিভাইডেড বাই মোট আয়তন, তাহলে কত 2500। তাহলে আমাকে অক্সিজেন না বলে নাইট্রোজেন বললে কি হতো, উপরে হতো নাইট্রোজেনের আয়তন 400, নাইট্রোজেনের চাপ 750 আর নিচে হচ্ছে মোট আয়তন 2500, ইকুয়াল টু কত আসবে 750 ইন্টু 400 ডিভাইডেড বাই 2500, তাহলে আসতো 120 মিলিমিটার পার চাপ। ঠিক আছে, তাহলে এই সূত্র ইউজ করতে হবে। তারপরের কোয়েশ্চেন কি বলছে দেখো, বলছে যে 30 ডিগ্রি সেলসিয়াসে মিশ্রণটির মোট চাপ কত। এখন দেখো যা উদ্দীপকের মধ্যে যা ইনফরমেশন দেওয়া আছে সবগুলো কিন্তু 25 ডিগ্রি সেলসিয়াসের জন্য দেওয়া আছে। তাহলে দেখো আমরা যদি T1 ধরি, T1 কত দেওয়া আছে 25 ডিগ্রি সেলসিয়াস বা কত 298 কেলভিন। তাহলে আমরা এখান থেকে যে মোট চাপটা পাবো উদ্দীপকের ইনফরমেশন থেকে, তাহলে এটাও কি হবে 25 ডিগ্রি সেলসিয়াসে। তাহলে মোট চাপ P1 যদি ধরি, তাহলে আমরা মোট চাপ অবশ্যই বের করতে পারি। নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে বসাবো কি নাইট্রোজেনের চাপ ইন্টু নাইট্রোজেনের আয়তন প্লাস অক্সিজেনের চাপ ইন্টু অক্সিজেনের আয়তন প্লাস হাইড্রোজেনের চাপ ইন্টু হাইড্রোজেনের আয়তন ডিভাইডেড বাই মোট আয়তন 2500। তাহলে দেখবা মোট চাপটা কত আসে 750 ইন্টু 400 প্লাস 700 ইন্টু 600 প্লাস 760 ইন্টু 200 ডিভাইডেড বাই 2500। তাহলে দেখবা আসবে 348.8 মিলিমিটার পার চাপ। ঠিক আছে, তাহলে দেখো উদ্দীপকের ইনফরমেশন 25 ডিগ্রিতে দেওয়া ছিল, তাহলে T1 হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিন। তাহলে আমরা মোট চাপটা যে পাইছি সেটাও 25 ডিগ্রিতে P1 এত পাইলাম। তারপর দেখো T2 কত দেওয়া আছে 30 ডিগ্রিতে, তাহলে এখানে T2 কত 30 ডিগ্রি সেলসিয়াস বা 303 কেলভিন, তাহলে 273 প্লাস 30 303 কেলভিন। এখন আমাকে বলছে 30 ডিগ্রিতে মোট চাপ, তাহলে আমাকে P2 বের করতে বলছে। P2 ইকুয়াল টু হয়, আমরা জানি T2 বাই T1 ইকুয়াল টু P2 বাই P1। তাহলে T2 কত হবে P2 হবে T2 ইন্টু P1 ভাগ T1, তাহলে কত আসবে আনসার T2 হচ্ছে গিয়ে 303 ইন্টু P1 হচ্ছে কত 348.8 ডিভাইডেড বাই T1 হচ্ছে 298, তাহলে কত আসছে 354.65। তাহলে আনসার আসছে 354.65 মিলিমিটার পার চাপ। তাহলে আশা করি সবাই বুঝতে পারছো। আমি যদি আবার বলি দেখো, বলছে প্রশ্নে আমাকে বলছে যে 30 ডিগ্রিতে মোট চাপ কত, আমাকে উদ্দীপকে দেখতে হবে ইনফরমেশন কতর জন্য দেওয়া আছে। দেওয়া আছে 25 ডিগ্রি সেলসিয়াসের জন্য, তাহলে 25 এর জন্য T1 হবে 25 ডিগ্রি বা 298, তখন আমরা মোট চাপ P1 একটা পাবো। কিন্তু আমাকে 25 ডিগ্রিতে তো বলে নাই, বলছে 30-এ, তো 30-এর জন্য T2 হবে 30 ডিগ্রি সেলসিয়াস বা 303 কেলভিন, আমাকে P2 বের করতে বলছে। তাহলে এখানে কার সূত্র হবে গ্রেলুসাকে চাপীয় সূত্র। ঠিক আছে, তাহলে T2 বাই T1 ইকুয়াল টু P2 বাই P1।
আশা করি এটা সবাই বুঝতে পারছো। তাহলে আনসার হবে 354.65 মিলিমিটার পারদ চাপ। তারপর কোয়েশ্চেনটা দেখো, বলছে অ্যামোনিয়া, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন ও হাইড্রোজেনের মধ্যে ব্যাপন হারের সম্পর্ক। আমরা গ্রাহামের ব্যাপন সূত্র থেকে জানছি যে ব্যাপন হারটা হচ্ছে গ্যাসের আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তাহলে ব্যাপন হার হচ্ছে গ্যাসের আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে ব্যাপন হারটা হচ্ছে আণবিক ভরের ব্যস্তানুপাতিক। তাহলে আণবিক ভর যত কি হবে, বেশি হবে, ব্যাপন হার তত কম হবে। আর আণবিক ভর যত কম হবে, ব্যাপন হার তত বেশি হবে। তাহলে আমরা দেখি যে অ্যামোনিয়ার ক্ষেত্রে NH3, অ্যামোনিয়ার ক্ষেত্রে আণবিক ভর কত, 17। যদি বের করো, নাইট্রোজেন 14, হাইড্রোজেন 3টা, তাহলে 14 আর 3 17। তারপর কার্বন ডাই অক্সাইড, এগুলো মুখস্থ হয়ে যাওয়ার কথা, ঠিক আছে, 44। তারপর অক্সিজেনের হচ্ছে 32, 16 দুগুণ 32। হাইড্রোজেনের হচ্ছে 2। তাহলে দেখো আণবিক ভর সবচেয়ে বেশি কার, কার্বন ডাই অক্সাইড, সবচেয়ে কম কার, হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেনের ব্যাপন হার সবচেয়ে কি হবে, বেশি হবে। তারপরে কে, তারপর হচ্ছে অ্যামোনিয়া, তারপর হচ্ছে অ্যামোনিয়া, তারপর হচ্ছে গিয়ে কি, অক্সিজেন, তারপর হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তাহলে আশা করি বুঝতে পারছো যে যেহেতু আণবিক ভরের সাথে ব্যস্তানুপাতিক, তাহলে আণবিক ভর হাইড্রোজেনের যেহেতু বেশি, সেজন্য হাইড্রোজেনের ব্যাপন হার, হাইড্রোজেনের যেহেতু সবচেয়ে কম, তাহলে হাইড্রোজেনের ব্যাপন হার সবচেয়ে কি হবে, বেশি হবে। তারপর অ্যামোনিয়া, তারপর অক্সিজেন, তারপর কার্বন ডাই অক্সাইড। তারপর দেখো দেওয়া আছে যে নিচের কোন লেখচিত্রটি বয়েলের সূত্রকে সমর্থন করে। এখন আমরা জানি বয়েলের সূত্রে কি বলছে, বয়েলের সূত্রে বলছে যে যদি তাপমাত্রা কনস্ট্যান্ট বা স্থির থাকে, তাহলে আয়তনটা হচ্ছে চাপের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, আয়তনটা হচ্ছে চাপের ব্যস্তানুপাতিক। তাহলে এটা লেখচিত্র কি হবে দেখো, আমরা এদিকে যদি চাপ নিই এক্স অক্ষ বরাবর, আর ওয়াই অক্ষ বরাবর যদি আয়তন নিই, মনে রাখবা ব্যস্তানুপাতিক হলে লেখচিত্রটা এরকম হবে। আয়তাকার অধিবৃত্ত, এটার নাম হচ্ছে আয়তাকার অধিবৃত্ত। তাহলে যদি ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়, তাহলে লেখচিত্রটা হবে আয়তাকার অধিবৃত্তের মতো। এখন এটা হচ্ছে কি ধরছি, যে এক্স অক্ষ বরাবর ধরছি পি, আর ওয়াই অক্ষ বরাবর ধরছি ভি। তখন আয়তন হচ্ছে চাপের ব্যস্তানুপাতিক, তখন লেখচিত্রটা হবে আয়তাকার অধিবৃত্ত। কিন্তু এই সম্পূর্ণটাকে এখন যদি আমি এক্স অক্ষ বরাবর বসাই, তাহলে দেখো এই সম্পূর্ণটাকে যদি আমি, তাহলে দেখো 1/p কে যদি আমরা এক্স অক্ষ বরাবর বসাই, আর পি কে যদি ওয়াই অক্ষ, দেখো তো পি এর সাথে ব্যস্তানুপাতিক, কিন্তু এই সম্পূর্ণটার সাথে সমানুপাতিক না। তাহলে লেখচিত্রটা হবে সোজা সরল রেখা। ঠিক আছে, তাহলে যদি সমানুপাতিক হয়, তাহলে লেখচিত্রটা কি হবে, সোজা সরল রেখা। তাহলে আশা করি এটা বুঝতে পারছো যে আনসার হবে এটা। কিন্তু যদি পি আর ভি হতো, তখন কিন্তু এরকম আয়তাকার অধিবৃত্ত হতো। তারপরের কোয়েশ্চেনটা যদি দেখি, দেখো কি বলছে, 4 গ্রাম মিথেন এবং 24 গ্রাম অক্সিজেন গ্যাসের মিশ্রণে মিথেনের মোল ভগ্নাংশ কত। এখন মোল ভগ্নাংশ বের করার জন্য আমরা জানি মোল সংখ্যা লাগবে, কিন্তু আমাকে এখানে ভর দেওয়া আছে। তাহলে প্রথমে যদি আমরা দুটোটার কি মোল সংখ্যা বের করে ফেলি, তাহলে এন অফ মিথেন কত হবে, W/M। আমরা তো মোল সংখ্যা সূত্র জানি, W/M। তাহলে এখানে মিথেনের ভর কত দেওয়া আছে, 4। আর মিথেনের আণবিক ভর, পারমাণবিক ভর আমরা তো জানি 12, আর 4 16। ঠিক আছে, তারপর 4 4 16, তাহলে কত আসবে, 1/4। তারপর অক্সিজেনের মোল সংখ্যা যদি বের করি, W/M, অক্সিজেনের W দেওয়া আছে 24, আর পারমাণবিক ভর হচ্ছে 16 দুগুণ 32। তাহলে এখন মোল ভগ্নাংশ, আমরা জানি মোল ভগ্নাংশ নির্ণয়ের সূত্র হচ্ছে এক্স অফ মিথেন, যেহেতু মিথেনেরটা বলছে। নিচে হবে কি মোট মোল সংখ্যা, তাহলে মোট মোল সংখ্যা কি, মিথেন আছে 1/4 মোল, আর অক্সিজেন আছে কি 24/32 মোল।
আর উপরে হচ্ছে যারটা চাইছে, আমার কার চাইছে মিথেনের মূল ভগ্নাংশ, তাহলে উপরে হবে মিথেনের মূল সংখ্যা। মিথেনের মূল সংখ্যা কত? 1/4 ইন্টু, না ইন্টু লাগবে না যেহেতু মূল ভগ্নাংশ বলছে। তাহলে দেখো মূল ভগ্নাংশের কাছে নিচে হবে মোট মূল সংখ্যা। তাহলে দেখো দেয়া ছিল মিথেন আর অক্সিজেন। মিথেন আছে 1/4 প্লাস অক্সিজেন আছে 24/32, আর উপরে হবে আমাকে যার মূল ভগ্নাংশ বলবে তার মূল সংখ্যা। আমাকে মিথেন বলছে, তাহলে মিথেনের মূল সংখ্যা হচ্ছে 1/4। তাহলে আনসার কত আসবে দেখি। উপরে হচ্ছে 1/4 আর নিচে হবে 1/4 প্লাস 24/32। তাহলে আনসার আসছে 0.25 মোল। ঠিক আছে, 0.25। তাহলে মিথেনের মূল ভগ্নাংশ কত? 0.25। এখন তোমাকে যদি অক্সিজেন বলতো অক্সিজেনের মূল ভগ্নাংশ কত, তখন নিচেরটা কিন্তু সেম থাকতো, কারণ নিচে মোট মোল সংখ্যা কত 1/4 প্লাস 24/32, আর উপরে এখন অক্সিজেন বলছে, তাহলে অক্সিজেনের মূল সংখ্যা কত? 24/32। তাহলে কত তখন আনসার কত হতো? তখন হতো 0.75। ঠিক আছে, 0.75। আশা করি এটা বুঝতে পারছো। এখন যদি পরের কোয়েশ্চেনে যাই, দেখো দেওয়া আছে নিচের বিক্রিয়ায় অনুবন্ধী অনুবন্ধী অম্ল ক্ষারক যুগল কোনটি? এখন আমরা জানি অ্যাসিড, অ্যাসিড একটা, ধরো হাইড্রোক্লোরিক একটা অ্যাসিড, এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা একটা H+ দেওয়ার পর দেখো HCl থেকে একটা H+ চলে গেছে, তাহলে এখন আছে কি Cl-। তাহলে দেখো এটা ছিল অ্যাসিড, কিন্তু এটা এখন একটা কি H+ দিয়ে ফেলছে, দিয়ে কিসে পরিণত হয়েছে? ক্লোরাইড আয়নে। তাহলে এটা ছিল অ্যাসিড, কিন্তু এটাকে আমরা বলবো অনুবন্ধী অনুবন্ধী ক্ষার। তাহলে দেখো হাইড্রোক্লোরিক হাইড্রোক্লোরিক এটা ছিল অ্যাসিড, অ্যাসিড একটা কি দিছে H+ বা প্রোটন দিছে, দেওয়ার পর বাকি আছে কি Cl-। এই যে এটা ছিল অ্যাসিড, H+ দেওয়ার পর হয়ে গেছে Cl-, এটাকে বলবো অনুবন্ধী ক্ষার। তাহলে দেখো অনুবন্ধী অম্লক্ষারক যুগল কি হবে? এটা হচ্ছে অ্যাসিড আর এটা হচ্ছে অনুবন্ধী কি ক্ষার। আশা করি এটা বুঝতে পারছো। তারপরে দেখো দেওয়া আছে যে সমভরের মিথেন ও হাইড্রোজেনকে শূন্য পাত্রে 25°C রাখা হলে হাইড্রোজেনের আংশিক চাপ মোট চাপের ভগ্নাংশ হবে। তাহলে দেখো এখন আবার সেম ভর দেওয়া আছে, কিন্তু আমার তো লাগবে মূল সংখ্যা, কারণ মোট চাপ আংশিক চাপ এগুলো, আংশিক চাপ বের করার জন্য মূল ভগ্নাংশ লাগবে, আর মূল ভগ্নাংশের জন্য কি লাগবে? মূল সংখ্যা। তাহলে দেখো ভর সমভর, তাহলে মিথেন আর হাইড্রোজেনের দুটোটারই ভর আমরা ধরলাম W। ঠিক আছে, তাহলে এন অফ মিথেন, মিথেনের মোল সংখ্যা কত হবে? W বা মিথেনের হচ্ছে 16। তারপর এন অফ হাইড্রোজেন, তাহলে W/m, হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 2। তাহলে এখন হাইড্রোজেনের আংশিক চাপ মোট চাপের ভগ্নাংশ হবে। এখন হাইড্রোজেনের আংশিক চাপ কি? হাইড্রোজেনের আংশিক চাপ P অফ হাইড্রোজেন সমান, আমরা জানি আংশিক চাপ সমান হচ্ছে মূল ভগ্নাংশ। মূল ভগ্নাংশ, এটা কার মূল ভগ্নাংশ? x অফ হাইড্রোজেন ইন্টু মোট চাপ। এখন আমাকে প্রশ্নে কি বলছে দেখো, হাইড্রোজেনের আংশিক চাপ মোট চাপের ভগ্নাংশ হবে, মানে আংশিক চাপ আর মোট চাপের ভগ্নাংশ। তাহলে আমরা মোট চাপকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে পি অফ হাইড্রোজেন ডিভাইডেড বাই মোট চাপ সমান হাইড্রোজেনের মূল ভগ্নাংশ। এখন মূল ভগ্নাংশ কেমনে বের করে? আমরা জানি উপরে হবে যেহেতু হাইড্রোজেন, হাইড্রোজেনের মোল সংখ্যা কত? W/2, আর নিচে হবে মোট মোল সংখ্যা। মোট মোল সংখ্যা মানে মিথেনের মোল সংখ্যা কত? W/16 প্লাস হাইড্রোজেন কত? W/2। তাহলে আমরা যদি দেখি উপরে হবে W/2, আর এখানে লসাগু করলে কত? 16। তাহলে আসবে W প্লাস 8 × 2 = 16। তাহলে আমরা যদি
W/2 ইন্টু, এটা গুণ অবস্থায় লিখলে উল্টে যাবে, 16/9W। তাহলে দেখো W কাটা, 8 × 2 = 16, তাহলে অনুপাতটা কত আসে? 8/9। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে হাইড্রোজেনের আংশিক চাপ মোট চাপের ভগ্নাংশ, এই যে ভগ্নাংশ, এটা হবে কি 8/9। তাহলে আনসার কত? 8/9। তারপরের কোয়েশ্চেনে যদি যাই, দেখো কি বলছে, চাপ স্থির রেখে একটি গ্যাসের তাপমাত্রা অর্ধেক করা হলে পরবর্তীত অবস্থার উহার আয়তন কত হবে? তাহলে দেখো প্রথম আয়তন দেয়া আছে 1000, আবার তাপমাত্রা করছে অর্ধেক। এখন দেখো তো, যদি চাপ স্থির থাকে, পি যদি কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্ট, তাহলে কি হয়? আয়তনটা তাপমাত্রার সমানুপাতিক হয় না? এটা কিসের সূত্র? এটা হচ্ছে বয়েলের সূত্র। বুঝছো? তাহলে চাপ যদি স্থির থাকে তাহলে তাপমাত্রার সমানুপাতিক হচ্ছে আয়তন। এটা কে বলছে? বয়েলের সূত্র। তাহলে দেখো, যেহেতু সমানুপাতিক, তাহলে তাপমাত্রা যদি 2 গুণ করি আয়তনও 2 গুণ হবে, তাপমাত্রা যদি অর্ধেক করি আয়তনও অর্ধেক হবে। তাহলে কি বলছে দেখো, গ্যাসের তাপমাত্রা অর্ধেক করছে, তাহলে আয়তনও অর্ধেক হবে। আয়তন আগের ছিল 1000, এখন হয়ে গেছে 500। আশা করি এটা বুঝতে পারছো। এখানে কিসের সূত্র অ্যাপ্লাই করছি? বয়েলের সূত্র, যেহেতু চাপ স্থির। তারপরের কোয়েশ্চেনে যদি যাই, দেখো বলছে কি, এখানে প্রশ্ন দেওয়া আছে, বলছে গ্যাসের আপেক্ষিক ভর কত, মানে কি পারমাণবিক ভর। ঠিক আছে, আপেক্ষিক ভর মানে এখানে কি বের করতে বলছে? পারমাণবিক ভরটা কত। তাহলে আমরা এখানে যেহেতু চাপ, আয়তন, ভর দেওয়া আছে, তাহলে সূত্র হবে এটা, PV = nRT। তাহলে PV = আমাকে ভর বের করতে বলছে, তাহলে n এর সূত্র অ্যাপ্লাই করতে হবে, W/m/R/T। তাহলে m = কি হবে? WRT/PV। তাহলে এখন দেখো W কত দেওয়া আছে? 6 গ্রাম, ইন্টু, এখন দেখো আর এর মানটা কত বসাবো? দেখো চাপ দেওয়া আছে অ্যাটমসফিয়ারে, আয়তন দেওয়া আছে লিটারে, তাহলে আর এর মান বসাবো 0.0821, ইন্টু টি কত? 27 ডিগ্রি সেলসিয়াস। 27 ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে নিলে কত হয়? 300 কেলভিন। ঠিক আছে, আর পি কত? চাপ দেওয়া আছে 1 অ্যাটমসফিয়ার, আয়তন দেওয়া আছে 8.2 লিটার। তাহলে কত আসে? তাহলে দেখবা আসবে 6 × 0.0821 ইন্টু 300 ভাগ 8.2। তাহলে দেখবা আসবে 18.02। কিন্তু দেখো এটা অপশনে নাই, এটার কাছাকাছি কি আছে? 18 আছে, তাহলে আনসার 18 হবে। তাহলে এখানে একটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আর এর মানটা কি বসাবো, এসআই এককে বসাবো নাকি লিটার অ্যাটমসফিয়ারে বসাবো। আমি আবার বলে রাখি যে আর এর মানটা দুইটা এককেই বেশি বেশি কাজে লাগে, একটা হচ্ছে এসআই একক আর একটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার একক। এসআই একক কত? 8.314, আর লিটার অ্যাটমসফিয়ারে কত? 0.0821। এসআই এককে কখন বসাবো? যখন মনে রাখবা চাপটা যখন থাকবে প্যাসকেলে বা নিউটন মিটার ইনভার্স 2, আর আয়তনটা যখন থাকবে মিটার কিউবে। বুঝছো? যখন চাপের একক প্যাসকেলে বা নিউটন মিটার ইনভার্স 2 আর আয়তনের একক থাকবে মিটার কিউবে, তখন আর এর মানটা আমরা বসাবো 8.314। আর যখন চাপটা দেখবা লিটারে আছে আর আয়তন, দাঁড়াও এখানে ভুল হয়েছে একটু, দেখো যদি চাপের একক যদি অ্যাটমসফিয়ারে থাকে আর আয়তন যদি থাকে লিটার, তাহলে আয়তন যদি লিটারে থাকে তখন আর এর মানটা কত বসাবা? 0.0821। ঠিক আছে, তাহলে দেখো চাপ প্যাসকেলে আর আয়তন মিটার কিউবে, তখন আর এর মান 8.314। আর যখন চাপটা অ্যাটমসফিয়ারে আর আয়তনটা লিটারে, তখন আর এর মান 0.0821। আশা করি এটা বুঝতে পারছো। তারপর এটা যদি দেখি, দেখো বলছে স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের চাপ ও আয়তনের পরিবর্তনের নিম্নের কোনটি? দেখো স্থির তাপমাত্রা, আমরা জানি তাপমাত্রা যদি কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্ট,
তখন হচ্ছে আয়তনটা হচ্ছে চাপের ব্যস্তানুপাতিক। এটাকে বলছে, এটা হচ্ছে বয়েলের সূত্র। বয়েলের সূত্র। আর মনে রাখবা, তাপমাত্রা স্থির থাকলে যে লেখচিত্রটা পাই, লেখচিত্র, এটাকে বলে আইসোথার্ম। আইসোথার্ম। আচ্ছা, আমি একটা চার্ট লিখে দিই। দেখো, এটা হচ্ছে কনস্ট্যান্ট থাকবে, কনস্ট্যান্ট। আর এটা হবে লেখচিত্রের নাম, লেখচিত্রের নাম। আর এটা হচ্ছে সূত্র। যেমন দেখো, বয়েলের সূত্রে কি কনস্ট্যান্ট থাকে? টি, তাপমাত্রা। তখন লেখচিত্রের নাম কি হয়? আইসোথার্ম। তারপর হচ্ছে চার্লসের সূত্র। চার্লসের সূত্রে কি স্থির থাকে? পি স্থির থাকে, ঠিক আছে। তখন পি স্থির থাকলে লেখচিত্রের নাম হচ্ছে আইসোবার। তারপর হচ্ছে গ্রে-লুসাকের সূত্র। গ্রে-লুসাকের সূত্র। গ্রে-লুসাকের সূত্রে কি থাকে? আয়তন স্থির থাকে, তখন লেখচিত্রের নাম হচ্ছে আইসোকোর। বুঝছো? তাহলে এই তিনটা মনে রাখবে বেশি করে, যে বয়েলের সূত্রে তাপমাত্রা স্থির থাকে, লেখচিত্রের নাম হচ্ছে আইসোথার্ম, তাপমাত্রা। আর চার্লসের সূত্রে চাপ স্থির থাকে, লেখচিত্রের নাম আইসোবার। আর গ্রে-লুসাকের সূত্রে আয়তন স্থির থাকে, লেখচিত্রের নাম হচ্ছে আইসোকোর। ঠিক আছে। তারপরের কোশ্চেনটা দেখো, বলছে নিম্নের কোনটি চার্লসের সূত্র? কিছুক্ষণ আগে বলছি যে চার্লসের সূত্রে পি স্থির থাকে, পি স্থির থাকলে কি আয়তন তাপমাত্রার সমানুপাতিক। তাহলে এটা দেখো, তাপমাত্রা স্থির, আয়তন চাপের ব্যস্তানুপাতিক। এটা তাহলে কার সূত্র বলো তো? এটা হচ্ছে বয়েলের সূত্র। তারপর দেখো, পি স্থির, এই আয়তন মোল সংখ্যা সমানুপাতিক। এটা কি? অ্যাভোগাড্রোর সূত্র। অ্যাভোগাড্রোর সূত্র। তারপর দেখো, এটা তো হবেই না, ভুল, ভি ধ্রুবক আবার কেমন। ঠিক আছে। তারপরেরটা দেখো, বলছে দুইটি গ্যাসের ঘনত্ব ডি1 ডি2 দ্বারা এবং ডিফিউশনের বা বেপনের হার আর1 আর2 দ্বারা প্রকাশ করলে নিম্নের কোনটি সত্য নয়? এই নয়টা দেখবা, অনেক ম্যাক্সিমামে এটা ভুল করে, নয়টা দেখে না, শুধু দেখবি নিচের কোনটি সত্য, নয়টা দেখবে না। ঠিক আছে। তাহলে আমরা গ্রাহামের, এখানে কার সূত্র লাগবে? এখানে লাগবে গ্রাহামের ব্যাপন সূত্র, ব্যাপন হারের সূত্র আর কি, ব্যাপন সূত্র। উনি কি বলছে? ব্যাপন হারটা হচ্ছে গ্যাসের আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এখানে তো আণবিক ভর দেওয়া নাই, কিন্তু উনি আবার বলছে যে গ্যাসের ব্যাপন হার হচ্ছে ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ঠিক আছে। তাহলে ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, এখানে কিন্তু ঘনত্ব দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা রিলেশনটা কি পাই? R1/R2 ইকুয়াল টু √/d2 বাই d1। যেহেতু ব্যস্তানুপাতিক, এখানে R1/R2 হলে ওখানে কি হবে? d2/d1। আর √/, তো আছে। তাহলে দেখো, এটাও ঠিক আছে, সমানুপাতিক চিহ্ন তুলে কে একটা ধ্রুবক আনছে। এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, কিন্তু এটা ভুল। কারণ এটা কি হবে? R1 ইকুয়াল টু কি হবে? R2 ইন্টু √/d2/d1 হবে, কিন্তু এখানে কি লিখছে? d1/d2, সেজন্য এটা ভুল। আশা করি এটা বুঝতে পারছো। তারপরের কোশ্চেনে যদি যাই, দেখো ইনফরমেশন দেওয়া আছে প্রশ্নে। তারপর বলছে ব্যক্তিটি কত মোল অক্সিজেন গ্রহণ করবে। মোল সংখ্যা, আমরা জানি মোল সংখ্যার অনেকগুলো সূত্র আছে। n ইকুয়াল টু W/m, V/22.4। এটা কখন ইউজ করব? এটা যখন এসটিপি তে থাকবে। তারপর V/24.789, এটা কখন ইউজ করব? যখন এসএটিপি বলবে। তারপর ভি ইন্টু এস, এটা হচ্ছে যখন ঘনমাত্রা দেওয়া থাকবে।
তারপর কি n/na, যখন অণুর সংখ্যা পরমাণুর সংখ্যা দেওয়া থাকবে। তারপর pv/RT, যখন আমার চাপ, আয়তন, তাপমাত্রা তিনটাই দেওয়া থাকবে। এখন প্রশ্নে দেখো তাপমাত্রাও দেওয়া আছে, চাপও দেওয়া আছে, আয়তনও দেওয়া আছে, তাহলে আমরা কি এই লাস্টের সূত্রটা ইউজ করব, ঠিক আছে? তাহলে কি করব, n = pv/RT। তাহলে দেখো চাপ দেওয়া আসে 100 কিলোপ্যাসকেল, তো কিলোপ্যাসকেলে তো রাখলে হবে না, প্যাসকেলে নিতে হবে। আমরা জানি কিলোপ্যাসকেল থেকে প্যাসকেলে কেমনে নেয়, 1000 দিয়ে গুণ করে 10³ ইন্টু ভি কত, আয়তন দেওয়া আছে 14 লিটার। এখন দেখো চাপ যেহেতু প্যাসকেলে রাখছি, তাহলে আয়তনকে লিটার থেকে অবশ্যই মিটার কিউবে নিতে হবে। লিটার থেকে মিটার কিউবে কেমনে নেয়, 10⁻³ গুণ করে, বুঝছো? তাহলে লিটার থেকে মিটার কিউবে কেমনে নেয়, 10⁻³ গুণ করে, ডিভাইডেড বাই আর। দেখো চাপ রাখছি প্যাসকেলে, আয়তন রাখছি মিটার কিউবে, তাহলে আর এর মান বসাবো কত, 8.314 ইন্টু তাপমাত্রা কত, 25°C, এটা কেলভিনে নিলে কত, 298 কেলভিন। তাহলে কত আসে, 100 ভাগ 8.314 ইন্টু 298, তাহলে দেখবা আসবে 0.56 মোল, ঠিক আছে? তাহলে দেখো n = pv/RT। এখানে পি কত দেওয়া ছিল, আমি আবার একটু বলতেছি যে পি দেওয়া ছিল 100 কিলোপ্যাসকেল, কিন্তু আমার কিলোপ্যাসকেলে রাখলে হবে না, প্যাসকেলে নিতে হবে। প্যাসকেলে নিতে হলে আমরা জানি 1000 দিয়ে কি করতে হয়, গুণ করতে হয়, প্যাসকেলে নিছি। তারপর আয়তন দেখো দেওয়া আছে 14 লিটার, যেহেতু চাপ প্যাসকেলে আছে, আয়তনকে আমার কিসে নিতে হবে, লিটারে। এখন লিটারে নিতে হলে মনে রাখবা 1000 দিয়ে ভাগ করতে হয়, মানে 10⁻³ গুণ করতে হয়। তাহলে আশা করি এটা বুঝতে পারছো যে মোল সংখ্যা কিভাবে বের করছে। তাহলে কত মোল অক্সিজেন গ্রহণ করবে, 0.56, এর কাছাকাছি হচ্ছে 0.57 মোল। তারপর দেখো দেওয়া আছে কোন ভুল সম্পর্ক কোনটি, তো আমরা জানি এটা তো ঠিক আছে, PV = nRT, এটাও ঠিক আছে। তারপর আমরা জানি গ্যাসের ঘনত্ব নির্ণয় সূত্র হচ্ছে D = PM/RT, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। তারপর দেখো PV = mRT, এটা কেমনে হয়, PV = nRT, তাহলে PV n এর জায়গায় যদি আমরা W/m বসাই, এত RT, তাহলে এইটা হতে পারে। তাহলে mRT কেমনে হয়, তাহলে এটা হচ্ছে ভুল। তাহলে ভুল সম্পর্ক হচ্ছে PV = mRT। তারপর দেখো বয়লের সূত্রের ক্ষেত্রে কোনটি সত্য, আমরা জানি বয়লের সূত্রে তাপমাত্রা স্থির থাকে। তারপর কি চাপ কোনটার ক্ষেত্রে কি, চার্লসের সূত্রে। তারপর আয়তন কার সূত্রে, গ্রে-লুসাকের সূত্রে, বুঝছো? আর চাপ আর আয়তন এটা তো স্থির থাকে না, ঠিক আছে? এই তিনটা বেশি মনে রাখতে হবে। তাহলে বয়লের সূত্রে কোনটা স্থির থাকে বা কোনটা সত্য, টি কনস্ট্যান্ট থাকে। টি কনস্ট্যান্ট থাকলে আয়তন হচ্ছে চাপের ব্যস্তানুপাতিক। তারপরের কোয়েশ্চেনে দেখো কি বলছে, 0.95 অ্যাটমসফিয়ার চাপে 25°C তাপমাত্রায় একটি গ্যাসের আয়তন 0.38 লিটার হলে উক্ত তাপমাত্রায়, তাহলে দেখো আগে ছিল 25°C তাপমাত্রা, এখন বলছে উক্ত, মানে তাপমাত্রাটা এখনো 25, মানে তাপমাত্রা স্থির। আর দেখুন কার কার মধ্যে সম্পর্ক, অ্যাটমসফিয়ার মানে চাপ আর আয়তন। আমরা জানি যদি তাপমাত্রা স্থির থাকে, তাপমাত্রা কনস্ট্যান্ট থাকলে আয়তন হচ্ছে চাপের ব্যস্তানুপাতিক, এটা কার সূত্র, বয়লের সূত্র। তাহলে আমরা কি লিখতে পারি, P1V1 = P2V2। তাহলে দেখো P1 কত দেওয়া আছে, 0.95 ইন্টু আয়তন কত, 0.38 P2 কত দেওয়া আছে, 1 ইন্টু আমাকে V2 বের করতে বলছে, তাহলে V2 কত আসবে, 0.95 ইন্টু 0.38, তাহলে দেখবো আসবে 0.361 লিটার। তাহলে আশা করি এটা বুঝতে পারছো যে এখানে যেহেতু তাপমাত্রা স্থির, তাহলে আমরা কার সূত্র অ্যাপ্লাই করছি, বয়লের সূত্র। তারপর এটা দেখো, একটি বাস্তব গ্যাস প্রায় আদর্শ গ্যাসের মতো আচরণ কখন করে, আমরা জানি বাস্তব গ্যাসের সূত্র হচ্ছে PV = nRT, আর আদর্শ গ্যাসের সূত্র কি, P + n² a ভাগ v² v - nb = nRT। এখন এইটা কখন এই সূত্রের মতো আচরণ করে, আমি ক্লাসে
বারবার বুঝাই দিছি, আশা করি তখন বুঝতে পারছো। আর নোট দেখলে এটা বুঝবা যে যখন উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপ থাকে তখন এই সূত্রটা কিভাবে এই সূত্রে কনভার্ট হয়ে যায়, মানে আদর্শ গ্যাসের সূত্রে। তাহলে আদর্শ গ্যাসের মতো কখন আচরণ করবে বাস্তব গ্যাস? যখন আমরা উচ্চ তাপমাত্রা দিব আর নিম্ন চাপ দিব। আর এই সূত্রটা কে দিছিল? বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস। এটাকে কি বলা হয়? ভ্যান ডার ওয়ালস সমীকরণ। সমীকরণ। আর এখানে এ দ্বারা কি বোঝায় বলতো? এ দ্বারা বোঝায় হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ। আর বি দ্বারা বোঝায় আণবিক আয়তন। তাহলে দেখো এখানে এ দ্বারা বোঝা হচ্ছে আন্তঃআণবিক আয়তন। এরপরের কোয়েশ্চেনটাই দেখো, ভ্যান ডার ওয়ালস সমীকরণে এ ধ্রুবক কি নির্দেশ করে? এখানে আমাকে জানতে হবে ভ্যান ডার ওয়ালস সমীকরণটা কি। এই যে লিখলাম, আর এ মানে কি বোঝায়? আন্তঃআণবিক আকর্ষণ, বিকর্ষণ না কিন্তু। দেখো প্রথমেই আমি প্রশ্নে অপশনই বিকর্ষণটা দিচ্ছে, কারণ অনেকেই শুধু আন্তঃআণবিক দেখবে, আকর্ষণ না বিকর্ষণ সেটা দেখবে না। সেজন্য ভালো করে প্রশ্ন খেয়াল করতে হবে। দেখো এটা হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ, তাহলে আনসার হবে সি। যদি বি বলতো, বি হচ্ছে আণবিক আয়তন। আর একটা মনে রাখা লাগবে যে এর এককটা কি? এককটা হচ্ছে অ্যাটমসফেয়ার লিটার স্কয়ার মোল ইনভার্স 2। ঠিক আছে, তাহলে এর একক কি? অ্যাটমসফেয়ার লিটার স্কয়ার মোল ইনভার্স 2। আর বি এর একক হচ্ছে লিটার পার মোল। ঠিক আছে, তাহলে আণবিক আয়তনের একক কি? লিটার পার মোল। তারপরের কোয়েশ্চেনটা যদি দেখি, দেখো এনটিপিতে 5.6 লিটার একটি গ্যাসের ওজন 7.5 গ্রাম। গ্যাসটির আণবিক সংকেত কত? তাহলে দেখো এখানে চাইছে আণবিক সংকেত, আর আমরা জানি আণবিক সংকেত যদি বের করতে চাই আমাকে জানতে হবে পারমাণবিক পারমাণবিক ভরটা কত। ঠিক আছে, আমরা যদি ভর জানতে পারি তাহলে কি আমরা বলতে পারবো সংকেত কোনটা। তাহলে আমরা কিছুক্ষণ আগে দেখছি ভরের সূত্র হচ্ছে m ইকুয়াল টু ডাব্লিউ আর টি বাই পি ভি। এখন দেখো ডাব্লিউ দেওয়া আছে কত? 7.5 গ্রাম। আর এর মান দেখো যেহেতু লিটারে আছে তাহলে আমরা বসাবো 0.0821। আর টি কত? এখন দেখো তোমাকে তাপমাত্রা দেওয়া দেয় নাই, চাপও দেয় নাই, কিন্তু তোমাকে এনটিপি দেওয়া আছে। এনটিপি মানে হচ্ছে ন্যাচারাল টেম্পারেচার এন্ড প্রেসার। ঠিক আছে, এটা দেওয়া আছে মানে তোমাকে বুঝে নিতে হবে চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার আর তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে যদি দেখি, দাঁড়াও, তাহলে তাপমাত্রা হচ্ছে 25 না সরি, তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে মনে রাখবা এনটিপির ফুল ফর্ম হচ্ছে ন্যাচারাল টেম্পারেচার এন্ড প্রেসার। আর এনটিপি দেওয়া আছে মানে তোমাকে বুঝতে হবে চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার আর তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস বা কত কেলভিন? 273 কেলভিন। তাহলে কি হবে? ডাব্লিউ আর টি, টি এর মান কত বসাবো? 273 ডিভাইডেড বাই পি কত? 1 অ্যাটমসফিয়ার। আর আয়তন কত দেওয়া আছে? 5.6। তাহলে দেখবা আনসার আসবে 30.01। তো এটাকে আমরা কি পূর্ণ সংখ্যা রাখার চেষ্টা করব 30। তাহলে আণবিক পারমাণবিক ভর কত আসছে? 30। তাহলে এখন আমরা এগুলো থেকে দেখবো যে কোনটার পারমাণবিক ভর 30। তাহলে দেখো অ্যামোনিয়ার জানি আমরা 17, অ্যামোনিয়ার হচ্ছে 17। অক্সিজেনের জানি 32, পানির জানি কত? 18। আর এটার দেখো নাইট্রোজেনের 14 আর এটার 16, তাহলে 30। তাহলে আণবিক সংকেত কোনটা? নাইট্রোজেন অক্সাইড। বুঝছো? তাহলে এরকম আণবিক সংকেত বলে প্রথমে কি আপেক্ষিক পারমাণবিক ভরটা বের করবা, ভর বের করার পর অপশনগুলো চেক করবা যে কোনটার ভর মিলে, তাহলে ওইটাই হবে আনসার। বুঝছো? আর এটা মাথায় বেশি রাখতে হবে, এনটিপি। এনটিপি মানে চাপ 1 অ্যাটমসফিয়ার, আয়তন ওই তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। এরপরের কোয়েশ্চেনটা যদি যাই, দেখো স্থির চাপে, তাহলে দেখো চাপ স্থির পি কনস্ট্যান্ট থাকলে কি হয় বলো? আয়তন তাপমাত্রার সমানুপাতিক হয়। এটা কার সূত্র? এটা চার্লসের সূত্র।
কি বলছে দেখো, 54 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 250। তাহলে T1 কত দেওয়া আছে? T1 দেওয়া আছে 54 ডিগ্রি সেলসিয়াস, এটাকে 273 যোগ করে কেলভিনে নিতে হবে। তাহলে কত আসে? 327 কেলভিন। তাহলে এখানে কি দেওয়া আছে? V1 দেওয়া আছে 250 cm3। তারপর T2 দেওয়া আছে 381 ডিগ্রি সেলসিয়াস, এটাকে কেলভিনে নিলে 381 যোগ 273 আসবে দেখবা 654 কেলভিন। আমাকে V2টা বের করতে বলছে। তাহলে আমরা জানি V2/V1 = T2/T1। তাহলে V2 আসবে কত? V1 ইন্টু T2/T1। V1 কত? V1 হচ্ছে 250 ইন্টু T2 হচ্ছে 654 ভাগ T1 হচ্ছে 327। তাহলে দেখো কত আসবে? 327 ইন্টু 250, তাহলে কত আসবে? 500 cm3। ঠিক আছে। তাহলে গ্যাসটির আয়তন কত হবে? গ্যাসটির আয়তন হবে 500 cm3। এরপরে কোয়েশ্চেন দেখো, ভ্যান্ডারওয়ালস ধ্রুবক এর সঠিক একক কোনটা? কিছুক্ষণ আগে পড়ে আসছি। এর একক হচ্ছে অ্যাটমসফিয়ার লিটার স্কয়ার মোল ইনভার্স 2। আর এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় আণবিক আয়তন। এরপরেরটা যদি দেখি, দেখো দেয়া আছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের অণুসমূহের গতিশক্তি কত? তাহলে দেখো, আমরা গতিশক্তির সূত্র জানি, E = 3/2 এখন আমার কি লাগবে? n লাগবে, মোল সংখ্যা। এখন মোল সংখ্যা n কত জানি? W/m। W কত দেওয়া আছে? 22 গ্রাম। আর কার্বন ডাইঅক্সাইডের ভর হচ্ছে 44, তাহলে কত আসবে? 1/2। তাহলে কত আসবে? 3/2 ইন্টু n এর মান হচ্ছে হাফ ইন্টু, মনে রাখবা গতিশক্তির ক্ষেত্রে সবসময় আর এর মান 8.314 বসাবা সবসময়। আর টি কত? 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিন। তাহলে কত আসবে আনসার? 3/4 ইন্টু 8.314 ইন্টু 298। তাহলে দেখে আসি 1858.179 জুল। তাহলে আনসার হবে বি। তাহলে বুঝতে পারছো, গ্যাসের গতিশক্তি নির্ণয়ের সূত্র হচ্ছে 3/2 nRT। আর এখানে আটটা সবসময় কত বসাবা? 8.314। কিছু দেখার দরকার নাই, সবসময় 8.314। তারপরে দেখো কি বলছে। বলছে পিবি = 0.02 RT সমীকরণটি কত গ্রাম আদর্শ গ্যাস? আর এখানে আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে 28। এখন দেখো তো, এটাকে যদি আমরা জানি আদর্শ গ্যাসের সূত্র হচ্ছে পিবি = nRT। এখন দেখো, এইটাকে যদি আমরা এই সূত্রের সাথে কম্পেয়ার করি, তাহলে দেখো আরটির সাথে কি থাকে? n থাকে না? তাহলে আরটির সাথে আছে কত? 0.02। তাহলে কম্পেয়ার করে আমরা n সমান 0.02 লিখতে পারি না? বুঝছো যে এখানে আরটির সাথে আছে 0.02, আরটির সাথে যা থাকে সেটা হচ্ছে মূল সংখ্যা n, তাহলে n সমান লিখতে পারি 0.02। এখন আবার n মানে আমরা কি জানি? W/m = 0.02। আমাকে বের করতে বলছে কি? কত গ্রাম। তাহলে W বের করতে বলছে, W কত হবে? 0.02 ইন্টু m। তাহলে 0.02 ইন্টু m কত? দেখো, পারমাণবিক ভর 28 দেওয়া আছে, 28। তাহলে গুণ করলে কত আসে? 0.02 ইন্টু 28। তাহলে দেখবা আনসার আসবে 0.56 গ্রাম। দেখো এটা গ্রামে আছে, সেজন্য এটা কি হবে? গ্রাম। তাহলে আশা করি বুঝতে পারছো যে এখানে কেমনে n = 0.02 লিখলাম। তারপরের কোশ্চেনে যদি যাই, দেখো দেয়া আছে কি? স্থির তাপমাত্রায়। তাহলে স্থির তাপমাত্রা যখনই দেখছি, আমাদের মনে রাখতে হবে যে তাপমাত্রা কি? কনস্ট্যান্ট। তাপমাত্রা যেহেতু কনস্ট্যান্ট, তাহলে আয়তনটা হচ্ছে চাপের ব্যস্তানুপাতিক। এটা বলছিল বয়েলের সূত্র। ঠিক আছে। তাহলে স্থির তাপমাত্রা যেহেতু কনস্ট্যান্ট বলছে, মাথায় এটা চলেই আসতে হবে। বয়েলের সূত্র যে চাপ হচ্ছে আয়তনের ব্যস্তানুপাতিক। কি বলছে দেখো প্রশ্নে, এক বায়ুমণ্ডলীয় চাপে রক্ষিত। তাহলে P1 হচ্ছে এক বায়ুমণ্ডলীয় চাপ, মানে 1 অ্যাটমসফিয়ার।
এখন বলছে রক্ষিত আয়তন, আয়তন হচ্ছে কত 100 মিলিলিটার। এখন বলছে যে গ্যাসের উপর চাপ বৃদ্ধি করলে এর আয়তন আয়তন V2 কত হয়ে যায় 76 মিলিলিটার হয়ে যায়। তাহলে বলছে গ্যাসের চাপ বৃদ্ধির পরিমাণ কত, বৃদ্ধির পরিমাণ কত, তাহলে আমাকে প্রথমে P2 বের করতে হবে। এখন P2টা কোন এককে দেওয়া আছে দেখো তো, সবগুলা মিলিমিটার পারদ-চাপ না, তাহলে আমাকে P1 মিলিমিটার পারদ-চাপে নিতে হবে। আমরা জানি 1 অ্যাটমসফিয়ার মানে কত 760 মিলিমিটার পারদ-চাপ। এখন আমাদেরকে কি বের করতে হবে, P2টা বের করতে হবে। তাহলে আমরা জানি P1 V1 ইকুয়াল টু P2 V2। তাহলে P2 কত হবে, P1 কত 760 ইন্টু V1 কত 100 ভাগ 76। তাহলে কত আসবে দেখো 1000 আসবে, 76 তাহলে আসবে 1000, 1000 মিলিমিটার পারদ-চাপ। এখন দেখো আমাকে কি বলছে, আমাকে বলছে গ্যাসের চাপ বৃদ্ধির পরিমাণ, আমাকে বলে নাই চূড়ান্ত চাপ কত, বলে নাই, আমাকে বলছে বৃদ্ধি। তাহলে বৃদ্ধি আমরা কেমনে পাবো, যদি P2 থেকে P1 বিয়োগ করি তাহলে এই তো আমরা ডেল পি পাবো। ডেল পি মানেই তো কতটুকু বৃদ্ধি পাইছে, হয়েছে 1000, আগে ছিল কত 760, তাহলে কত বৃদ্ধি পাইছে -760, তাহলে কত 240, 240 মিলিমিটার পারদ-চাপ। বুঝছো, এখানে প্রশ্ন খেয়াল করতে হবে, আমাকে বলছে গ্যাসের চাপ বৃদ্ধি, বৃদ্ধি কত মানে আমাকে বিয়োগ করে যেটা পাবো সেটা, আমাকে চূড়ান্ত চাপ বলেনি। তাহলে আশা করি এটা সবাই বুঝতে পারছো। এরপরেরটা যদি দেখো কি বলছে, কোনটি গ্যাস ধ্রুবক আর এর মান 9, 9টা দেখতে হবে। তাহলে আর এর মান 9, আমরা জানি আর এর মান এসআই কে কত 8.314, তারপর সিজিএস এককে কত 8.32 × 10⁻⁷, তারপর লিটার অ্যাটমসফিয়ারে কত 0.0821 বা 0.820 × 10⁻², কিন্তু 8.20 × 10⁻³ না, ঠিক আছে। কারণ দেখো 8.20 × 10⁻² কে তুমি যদি নর্মালে নাও তাহলে দেখবা এটাকে নর্মালে নিয়ে আসবে 0.0821, কিন্তু এটাকে নর্মালে নিলে আসবে 0.00821। কিন্তু আমরা জানি লিটার অ্যাটমসফিয়ারে আর এর মান হচ্ছে 0.081, তাহলে 9 কোনটা, 9 হচ্ছে বি। তারপরের কোয়েশ্চেনটা যদি দেখে দেখো, বলছে নিচের কোন পদার্থের জন্য একই আয়তনের পাত্রে একই তাপমাত্রায় চাপ সর্বোচ্চ হবে। দেখো কি বলছে, একই আয়তন মানে আয়তন কনস্ট্যান্ট, তাপমাত্রাও কনস্ট্যান্ট, বলছে চাপ সর্বোচ্চ হবে। এখন দেখো তো আমরা কি জানি পিভি ইকুয়াল টু এনআরটি না। এখন আমাকে কি বলছে আয়তন কনস্ট্যান্ট মানে ভি কনস্ট্যান্ট, তাপমাত্রা কনস্ট্যান্ট মানে টি, আর আর তো এমনি কনস্ট্যান্ট। তাহলে আমরা কি পাই দেখো তো, এই তিনোটাই কনস্ট্যান্ট, তাহলে পি সমানুপাতিক এন না। তাহলে মোল সংখ্যা যার বেশি হবে চাপও তার বেশি হবে না। তাহলে এখন দেখো এটার ক্ষেত্রে যদি মোল সংখ্যা বের করি, এন ইকুয়াল টু ডাব্লিউ/এম, ডাব্লিউ কত দেওয়া আছে 28 গ্রাম, আর নাইট্রোজেনের ভর কত, পারমাণবিক ভরও 28, 14 দুগুণ 28, তাহলে মোল সংখ্যা 1। হাইড্রোজেনের ক্ষেত্রে যদি বের করি, দেখো ভর দেওয়া আছে 4 গ্রাম আর পারমাণবিক ভর হচ্ছে 2, তাহলে কয় মোল আসে 2 মোল। এটার ক্ষেত্রে দেখো উপরেও 17 নিচেও কত 17, কত আসে 1 মোল। হিলিয়ামের ক্ষেত্রে আমরা জানি ভর দেওয়া আছে 4 গ্রাম, পারমাণবিক ভর হচ্ছে 4, তাহলে কয় মোল আসে 1 মোল। তাহলে এখান থেকে আমরা দেখছিলাম যে মোল সংখ্যা যত বেশি হবে চাপও তত বেশি হবে। এখানে কার মোল সংখ্যা বেশি দেখো, এটারও 1, এটারও 1, এটারও 1, মোল সংখ্যা কার বেশি, হাইড্রোজেনের বেশি। তাহলে সবচেয়ে চাপ বেশি কে দিবে, হাইড্রোজেন। তাহলে আশা করি এই এমসিকিউর যে সলিউশন গুলো দিচ্ছি সবাই বুঝতে পারছো এবং সবাই খাতায় তুলে ফেলছো। তাহলে পরবর্তী ক্লাসে তোমাদেরকে এই পরীক্ষার সিকিউ প্রবলেমগুলো সলভ করে দিব, ঠিক আছে। তাহলে আশা সবাই ভালো থাকে।